ওয়েলকাম টু মুঠোফোনে পাঠশালা। আজকে আমরা ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ফিজিক্সে কি কি আছে আমাদের এটাকে মূলত জানতে হবে যে ফিজিক্সের কি কি আছে। আচ্ছা, তো আমি যদি ধরে নিই যে ফিজিক্সের শুরুটা কিভাবে হয়েছিল। আচ্ছা, মহাবিশ্বের শুরুটা কোথা থেকে হয়েছিল? মহাবিশ্বের শুরুটা কিন্তু এমন একটা ফোঁটা, এখান থেকে একটা মহাবিশ্বের সূচনা হয়েছিল। আর এই যে এত ক্ষুদ্র একটা বিষয়, আর এই বিষয়টাকেই বলা হয় ইংলিশে বিগ ব্যাং। বিগ ব্যাং তত্ত্ব। এই বিগ ব্যাং মানে কিন্তু আবার হচ্ছে ঋত্বিক রোশন মুভির ব্যাং ব্যাং গান না, ঠিক আছে? এটা কিন্তু বিগ ব্যাং একটা শব্দ, এখানে একটা শব্দ হয়েছিল। সেই শব্দের ফলে কি হয়েছে? মহাজাগতিক একটা বিষয় সৃষ্টি হয়েছে। এখন আমাকে বলা হয় যে স্যার এই বিগ ব্যাং এর সময় কি হয়েছে আপনি আমার সাথে দেখান। এটা কিন্তু দেখানো কোনো মতে আমার পক্ষে সম্ভব না। এটা আল্লাহ তাআলাই জানে যে শব্দের পরে গ্রহ নক্ষত্র মিল করে ধূমকেতু, শনি, বৃহস্পতি, তারপরে এই যে আমরা থাকি পৃথিবী, এই সবকিছু কিন্তু এই বিগ ব্যাং এর ফলে তৈরি হয়েছিল। একটা বিগ ব্যাং তত্ত্ব আছে। তা বিগ ব্যাং এর সময় কি হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাই না, এটা আমরা শুনি। এটা কি করি? আমরা শুনি। তো বিগ ব্যাং থেকে 1899 সাল পর্যন্ত, বিগ ব্যাং থেকে কি বলতেছি দেখো, আমি বলতেছি 1899 সাল এই পর্যন্ত আমরা সবকিছু শুনেছি, কিছু আমরা ভিজুয়াল নাই, কিছু আমরা দেখতে পারি নাই। আচ্ছা, কেন দেখতে পারি নাই এটারও কোনো ব্যাখ্যা নেই। কারণ 1899 সালে প্রথম ইলেকট্রন আবিষ্কার হয় এবং ইলেকট্রন কণার আবিষ্কারের ফলে মডার্ন ফিজিক্সের সূচনা হয়। তাহলে 1899 সালের পর কি হয়? মডার্ন ফিজিক্স। এটা সূচনা হয় কত সালে? 1899 সালের পর থেকে। তাহলে 1899 সালে আগে যা ঘটছে সেটা কিন্তু আমরা শুধু শুনেছি। যেমন নিউটন বলেছেন এভরি রিঅ্যাকশন হ্যাজ অপোজিট রিঅ্যাকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, এটা কিন্তু 1899 সালের আগে। তাহলে চিন্তা করো তুমি যে নিউটন যখন এটা বলে গেছে তার পরীক্ষালব্ধ ফলাফল কিন্তু আমরা পেতে অনেক দেরি হয়েছে। অর্থাৎ 1899 সালের পরেই বিজ্ঞানের জয় জয়কার শুরু হয়েছে, বা বিজ্ঞানী কন্টিনিউ টু বি কন্টিনিউ, মানে 1899 সালের পর থেকে 2020 বা এখন হচ্ছে 2021 এই সাল পর্যন্ত কি বিজ্ঞান কন্টিনিউ, মানে বিজ্ঞান ধারাবাহিকভাবে চলতেছে। আর এই সময়টাকে আমি তুলনা করতে পারি কিসের সাথে? টেলিভিশনের সাহায্যে। কারণ টেলিভিশনে তুমি সবকিছু যেমন দেখতে পারো, এই 1899 সালের পর থেকে যখন ইলেকট্রন আবিষ্কার করা হয়েছে, এরপর থেকে আমরা কি করতে পারি? এরপর থেকে আমরা ফিজিক্সকে দেখতে পারি বা বিজ্ঞানকে কি করতে পারি? দেখতে পারি। আর ইলেকট্রনকে আবিষ্কার করছে, তোমরা কিন্তু সবাই জানো ইলেকট্রন আবিষ্কার করছে কে? জে জে থমসন। এটা কিন্তু 1899 সালে একটা ইলেকট্রন কণা আবিষ্কার করছে। তো ইলেকট্রন কণা যখন আবিষ্কার করলো তখন একটা মনে করো বিশাল একটা ঘটনা ঘটে গেছে পৃথিবীতে। হ্যাঁ, ইলেকট্রন আবিষ্কার করছে, এটা আবার কি জিনিস? এইটা আবার কি জিনিস? এবং বলা হয় তাকে 1 গ্রাম পরমাণুতে যত সংখ্যক ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন দিয়ে 100 ওয়াটের 10টা বাল্ব জ্বালানো সম্ভব। তাহলে বুঝো, আমার নোকের মধ্যে 1 গ্রাম পরমাণু থাকবে এবং সেই পরমাণুতে যত সংখ্যক ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন দিয়ে কি হবে? 100 ওয়াটের 10টি বাল্ব জ্বালানো সম্ভব। তাহলে কি পাওয়ারফুল একটা বিষয়! মানে ইলেকট্রন আবিষ্কারের পরেই পৃথিবীতে আলোড়ন পড়ে গেল। ইলেকট্রন আবিষ্কার করছে এবং কে করছে? জে জে থমসন। আচ্ছা, তা জে জে থমসন যখন ইলেকট্রনটা আবিষ্কার করলো তখন মনে করে একটা চারিদিকে রই রই ব্যাপার, হই হই ব্যাপার, যে কি হলো? জে জে থমসন একটা ইলেকট্রন আবিষ্কার করছে। আচ্ছা, আমরা যদি ফিজিক্স কথার উৎপত্তি একটু জানি তো তোমরা দেখো, ফিজিক্স কথার উৎপত্তি আমরা যদি দেখি, গ্রিক শব্দ কি? ফুসিস, PHUSIS, ফুসিস মানে প্রকৃতি। ফুসিস থেকে আইছে কি? ফুসিস থেকে তোমার আইছে ফুসিকা, এবং সেখান থেকে একটু লিপস্টিক দিয়ে আমরা লিখি ফিজিক্স। এই হচ্ছে আমাদের ফিজিক্স। তাহলে প্রথমে ছিল কি? প্রথমে ছিল হচ্ছে তোমার ফুসিস মানে প্রকৃতি, গ্রিক শব্দ, এবং এরপর হচ্ছে ফুসিকা, তারপর হচ্ছে ফিজিক্স। আমরা লিপস্টিক দিয়ে কি করছি? ফুসিকা থেকে ফিজিক্স বানাই ফেলেছি। আমাদের একটা স্বভাব আছে মানুষের, আমরা সবাই সুন্দর হতে চাই। আমরা সবাই কি চাই? সুন্দর হতে চাই, তাই না? এই যে আমাকে যে তোমরা দেখতেছো, এটা কিন্তু কিসের ফলে দেখতেছো? ক্যামেরার মাধ্যমে দেখতেছো, একটা ভিডিওলাইজেশন।
ক্যামেরার একটা নিজস্ব মেকানিজম আছে, এর ফলে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। যদি আমি দেখতে সুন্দর না, আমার দেখা দিয়ে কাজ নেই, কথা শুনে কাজ আছে, এটা হচ্ছে আসল কথা। আচ্ছা, তো এই যে দেখার মধ্যে কিন্তু একটা যান্ত্রিক ত্রুটি আছে। দেখার মধ্যে কি আছে আমি বলতেছি, যান্ত্রিক ত্রুটি আছে। স্যার এটা আবার কেমন ত্রুটি? আমরা দেখতেছি, নাক দেখতেছি, চোখ মুখ দেখতেছি, যান্ত্রিক ত্রুটি কিভাবে আছে? যান্ত্রিক ত্রুটি এভাবে আছে, আমার পিছনে যদি কোনো মানুষ থাকে তোমরা কিন্তু তাকে দেখতে পারবে না। এটাও কিন্তু একটা ভেজাল। আজকে থেকে চিন্তা করো যে স্যারের পিছনে কে আছে, বোর্ডের এই অংশটা কিন্তু দেখতে পাচ্ছ না, আমার পিছনে যে বোর্ডে ওই অংশটা তোমরা কি করতে পারতেছো না, দেখতে পাচ্ছ না। কেন দেখতে পাচ্ছ না? কেন তোমরা দেখতে পাচ্ছ না? এইটা তোমরা নিজেরা চিন্তা করবা। বিজ্ঞানীরা যেটা চিন্তা করতে করতে কি হয়েছে, চিন্তা করতে করতে তারা ক্যামেরা মেকানিজমটাকে বাদ দিয়ে দিছে। তারা বলছে আমরা লেজারের সাহায্যে ছবি তুলব, এবং এইটা ফিজিক্সের যে শাখায় আলোচনা করা হয় এই হলোগ্রাম নিয়ে। কি বলে হলোগ্রাম? যে আমি পিছনে মানুষকে দেখতে পাবো 3D ডাইমেনশন, আমরা দেখতেছি 2D, কিন্তু আমরা চাই 3D ডাইমেনশন, অর্থাৎ পিছনে যদি একটা মানুষ থাকে সে যেন আমাদের থেকে বাদ না পড়ে যায়। তো সেটা হচ্ছে হলোগ্রাম। সেই হলোগ্রাম ফিজিক্সের যে শাখা আলোচনা করা হয় সেই শাখাকে বলে হলোগ্রাফি। যেমন কসমোলজি, ইলেকট্রনিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স, তাপ রসায়ন, ঠিক আছে? তো হলোগ্রাম যে শাখা আলোচনা করা হয় তাকে বলে হলোগ্রাফি। আচ্ছা, এখন একটা মজার জিনিস খেয়াল করো তোমরা। মনে করো এখন বাজে আমার ভোর প্রায় 4টা কি 5টা বাজে, তোমাদের আমি ক্লাসটা নিচ্ছি, ভোর 4টা বা 5টা বাজে। এখন আমার খুব কফি খাইতে মন চাইছে, এবং খুবই তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে। তো 5 মিনিটের মধ্যে কফি খাইতে মন চাইছে, আমি এখন আমার আম্মুকে বললাম যে আমাকে 5 মিনিটের মধ্যে তুমি কফি করে দাও। তোমাকে যদি এটা বলি, তুমি কি করবা? চুলার আঁচটা অনেক জোরে বাড়ায় দিবা, মানে এত জোরেই বাড়ায় দিবা মানে দাও দাও করে হয়তো হাড়ি পাতিল পুড়ে গেছে কিন্তু ভিতরে পানি আর সিদ্ধ হয় না, এমন একটা অবস্থা এসে দাঁড়াইছে। তো কিন্তু আম্মুকে যদি বলো, দেখবা 5 মিনিটের মধ্যে তোমাকে এটা প্রস্তুত করে দিছে কফিটা। কিভাবে পারে? মানে আম্মুরা যেন একটা ম্যাজিক। আমাকে যদি বলে যে তুই 5টা ডিম ভাজ, আমার 5টা ডিম ভাজতে লাগবে সারাদিন, আর আম্মুকে 5টা ডিম ভাজতে বললে 5 মিনিট, ডিম দিবে আর তুলা ফেলবে, ডিম দিবে আর তুলা ফেলবে, ঠিক আছে? এখন আমি যদি এই বিষয়টা ব্যাখ্যা করি তোমাদের ফিজিক্সের সাহায্যে, তাহলে দেখো বিষয়টা কি দাঁড়ায়। আমরা জানি ল্যামডা আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এবং সেটা দৃশ্যমান কতটুকু আমরা জানি 4 × 10⁻⁷ থেকে 7 × 10⁻⁷, অর্থাৎ এতটুকু কি আমার দৃশ্যমান, এতটুকুকে আমরা কি বলি? দৃশ্যমান। 4 × 10⁻⁷ থেকে যারা কম তাদেরকে আমরা কি বলি বলতো? তাদেরকে আমরা বলি ইউভি বা আল্ট্রা ভায়োলেট রে। তাদেরকে কি বলি? ইউভি, আল্ট্রা ভায়োলেট রে। আর 7 × 10⁻⁷ থেকে যারা বেশি তাদেরকে আমরা বলি আইআর বা অবলোহিত রশ্মি। এবং এটা যদি একটা সিকোয়েন্স দেখি আমরা, তাহলে দেখো বেনি আসো হ ক লা, অর্থাৎ বেগুনি থেকে যারা কম তার আল্ট্রা ভায়োলেট রশ্মি মানে অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি মানে বেগুনি থেকেও কম, অতি বেগুনি। আর যারা লাল থেকে কম, লাল থেকে বেশি তারা হচ্ছে অবলোহিত, অবলোহিত, ঠিক আছে? তাহলে হচ্ছে আইআর, আর এটা হচ্ছে কি ইউভি। বিজ্ঞানী ভিন একটা থিওরি আবিষ্কার করলেন। বিজ্ঞানী ভিন কি করলেন? একটা থিওরি আবিষ্কার করলেন, সেটা হচ্ছে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/t টেম্পারেচার। ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/t, অর্থাৎ ল্যামডা যত বাড়বে তাপমাত্রা তত কমবে। ল্যামডাটা কি? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে তাপমাত্রাটা তত কমবে, আবার তাপমাত্রা যত বাড়বে তরঙ্গ তত, তাপমাত্রা যখন বাড়বে তরঙ্গ দৈর্ঘ্য তখন কি হবে? কমবে। ওকে, তাহলে তাপমাত্রা বাড়ার সাথে কি আমার রান্নার সম্পর্ক? তখন চিন্তা করো তাপমাত্রা কখন বাড়বে? যখন তরঙ্গ দৈর্ঘ্যের মান কি হবে? ছোট হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মান ছোট মানে কি? 4। তাহলে 4 এর রং কি? বেনি মানে কি? বেগুনি। নী মানে তো নীল। দেখবা চুলা যখন তুমি দাও,
যখন তুমি মাত্র নবটা ঘুরাও, চুলাটা যখন জ্বালো মাত্র নবটা ঘুরাও, তখন তো বেগুনি বর্ণ থাকে। তাহলে যখন বেগুনি বর্ণ তখন কিন্তু তাপমাত্রা বেশি, এবং তাপমাত্রাই তোমার বেশি লাগবে রান্না করতে। তোমার কিন্তু রান্না করতে লাল আলো লাগবে না। আমরা কি করি, না বুঝে বাড়াই দিই চুলা, লাল আলো দাও দাও করে পাশে দিয়ে জ্বলতে থাকে, দেখা গেল হঠাৎ করে ঘর বাড়ি খাতা বাড়ি সব পুড়ে গেছে। লাস্টে দোষ হয় দমকলের বাহিনী, দমকল বাহিনী এসে বিল্ডিং মধ্যে পানি ঢালে। তাহলে আমাদের আজ থেকে কাজ হবে কি, আমরা যদি দ্রুত রান্না করতে হয় তখন কি করব, তখন এই তরঙ্গ দৈর্ঘ্যকে কমিয়ে দিব। অর্থাৎ কমিয়ে দেবো মানে তখন রং কি হবে, বেগুনি। আমি তো মাপতে পারবো না যে এখন তরঙ্গ দৈর্ঘ্য কি স্কেল দিয়ে কি মাপবো, এটা তো স্কেল দিয়ে মাপা সম্ভব না। তো আমরা কি করবো, বেগুনি বর্ণের আলো দেখলে চুলাটা সেই মিডিয়ামে রাখবো। দেখবো অনেক সময় রান্নাঘর আছে, বিশেষ করে জি বাংলা রান্নাঘর, দেখবা ওখানে কি বলে, অল্প আঁচে ভাজুন, অল্প জালে ভাজুন। কেন কথাটা বলে, মনে করো একটা আলুর চপ, এখানে অনেক ফুটা ফুটা আছে, তুমি যখন তেলে দাও তখন সে ভাজা শুরু করে, হিট পায়। হিট পেতে পেতে কি হয় বলতো, যখন তুমি বাড়াই দিবা, অর্থাৎ লাল আলোর সামনে নিয়ে যাবা, তরঙ্গ দৈর্ঘ্য বাড়িয়ে দিবা, তখন কিন্তু এই লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য সে এই ভিতরে ঢুকতে পারে না। মানে বাইরে যে একটা চপের যে একটা প্রলেপ দেওয়া থাকে তোমার, সেইটার ভিতরে কিন্তু ঢুকতে পারে না। তো তুমি যদি বাড়াই দিয়ে ভাজো তাহলে বাইরের অংশটাই পুড়ে যাবে, ভিতরে কিন্তু সেই তরঙ্গ দৈর্ঘ্য পৌঁছাতে পারবে না। অর্থাৎ ভিতরে কিন্তু সেই তাপমাত্রাটা কি হবে, যাবে না, যার ফলে ভিতরে কি কাঁচা থাকবে। আমরা সময় বলি না যে জিনিসটা খুব ভালো উপরে দেখতে, কিন্তু ভিতরে এমন কাঁচা কেন। বিষয় হচ্ছে এইটা, মানে দ্রুত রান্না করতে যায়, মানে গ্যাসে আর রান্না করে আসবো, মানে একটা ধরনের পিছন থেকে ঝাড়ু দিয়ে বাড়ি মারছে এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে, যে গেলাম আর আসলাম এমন একটা অবস্থা। রান্না করে ঢুকছি, জালটা বাড়াই দিছি, রান্না হয়তো হয়ে গেছে, উপর দিয়ে পুড়ে গেছে, বারবিকিউর মতো ফ্লেভার বেড়ে গেছে, এখন আমি চলে আসবো রান্নাঘর থেকে। এই অবস্থাগুলো আবার রান্নাঘর হবে না। রান্নাঘরে কি করতে হবে, অল্প আঁচে ভাজতে হবে। এখন যখন তোমার মা অল্প আঁচে বেগুনি বানাবে, বাসায় পেঁয়াজু বানাবে, তখন তুমি মাকে বুঝাবা যে এইটা হচ্ছে সূত্র, এবং সূত্রটা কে করছে, বিজ্ঞানী ভিন সূত্রটা করছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তাপমাত্রা সম্পর্ক ব্যস্তানুপাতিক। এটা কে করছে, বিজ্ঞানী ভিন। তো তোমরা এটা কেন মনে রাখবা যে বিজ্ঞানী ভিন এইটা করে গেছে, ঠিক আছে। তাহলে তোমরা কি বুঝলা, যে যখন রান্না বান্নার সময় বেগুনি বর্ণের আলোটাই বেশি কার্যকর। তাহলে বলবো স্যার লাল কোথায় ব্যবহার করে, লাল আপনি দামে দিলেন না, লাল তো একটা ভালো রং, আমার তো পছন্দ লাল। ঠিক আছে, তোমার পছন্দ লালের জন্যই তোমার জন্য একটা কথা আছে, লাল আলোর যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই লাল আলো দূর থেকে বেশি দেখা যায়। এবং এর এক্সাম্পল তোমরা হয়তো জানো যে লাল আলো কিন্তু রেল যখন চলে সিগন্যাল হিসেবে ব্যবহার করা হয়, বাস যখন চলে সিগন্যাল হিসেবে ব্যবহার করা হয়। কেন, যখন দূর থেকে একটা রেল বা বাস এই লাল আলোকে কি করতে পারে, দেখতে পারে। আরো কথা আছে, লাল আলো দূর থেকে দেখা যায় বলে অনেক বহুতল বিল্ডিং, যেমন 30 তলা 20 তলা 25 তলা যাদের বিল্ডিং, তাদের মালিকরা কি করে, ছাদের উপর একটা লাল আলো জ্বালায় রাখে। এখন ছাদের উপরে কেন লাল আলো, এ তো আশ্চর্যজনক বিষয়। ছাদের উপর দেখি স্যার বাস যায় নাকি স্যার, ছাদের উপরে ট্রেন যায় স্যার, আপনি তো কথা বলে ফেললেন, একটা কথা কোনো দাম নাই আপনার। আচ্ছা, দাম আছে। সেটা হচ্ছে লাল আলো যখন ছাদের উপরে দেওয়া হয়, কারণ হচ্ছে উপরে যখন প্লেন যায় বা হেলিকপ্টার যায়, তারা দূর থেকে ওই লাল আলোটাকে দেখতে পারে এবং বুঝে যে এখানে সামনে কোনো প্রতিবন্ধকতা আছে, এবং সেই জন্য সে পাশ দিয়ে চলে যায়। তুমি যখন নীল দিতা, দেখতে প্লেন এসে ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পর পাইলট টের পাইছে যেখানে একটা বিল্ডিং ছিল, লাস্টে কি হলো, সবাই মরে গেল। তো সেই জন্য কি করে, লাল আলোকে উপরে দেওয়া হয় যদি দূর থেকে দেখতে পারে, এবং এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে এর কার্যকর ক্ষমতাটাও বেশি। তাহলে একেবারে তোমরা ডেসক্রাইব করতে পারো লাল আর কি দেওয়া হয়, হলুদ আর সবুজ, রাস্তাতে সবুজ হলুদ আর লাল। এবার তোমরা বুঝো যে সবুজ কিন্তু সবার কম, এরপরে হলুদ আর লাস্টে লাল। তাহলে কেন, কোথায়, কখন দিতে হয়, এইটা গেল তোমাদের একটা বেসিক বিষয়। তো আমরা মূলত কথা বলবো আজকে তোমাদের সাথে ভেক্টর নিয়ে। তোমরা ভেক্টর কিন্তু 9-10-এ পড়ে ফেলেছো, আমরা আজকে কথা বলবো কি নিয়ে, ভেক্টর নিয়ে। তার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন, পদার্থের 3 অবস্থা, ভালো কথা, একটা কি, কঠিন, তরল আর বায়বীয়। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, কঠিনকে তাপ দিলে তরল হয়,
তরলকে তাপ দিলে বাষ্প হয়। তাহলে ডিমের মধ্যে তো তরল, ডিমটা ভাঙলে তো তরল, তো সেই তরলকে ভাজলে কেন কঠিন পদার্থ রূপ নেয়? সেটা মিরাক্কেল ব্যাপার না? মানে পুরো বিপরীত, মানে এমন একটা বিপরীত মানে বলা যাচ্ছে না যে স্যার কঠিনকে তাপ দিলে তরল হবে, তরলকে দিলে বাষ্প হবে, সারা জীবন ধরে এটাই পড়ছি। তাহলে কেন ডিমের কুসুম ভাজলে বা ডিমের মধ্যে তো তরল, এই তরলটাকে ভাজলে কঠিন হয়ে যায়? তোমরা ঝটপট এটা কি করবা, বের করবা খুঁজে খুঁজে, এবং বের করে আমাদের কমেন্ট বক্সে জানাই দিবা, এবং আমি দেখবো কারটা ঠিক হয়েছে এবং নেক্সট ক্লাসে তার নামটা বলে দিব যে তোমাদের এর অ্যান্সারটা কি হয়েছে, ঠিক হয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব ভেক্টর নিয়ে। ভেক্টরের একটা মানে খুব সহজ একটা উদাহরণ দেওয়া যায়, খুবই সহজ, মানে সবাই ভেক্টর নিয়ে খুব বেশি ভয় পায়। তোমরা যারা উঠো মাত্র তারা কিন্তু ভেক্টর নিয়ে খুব বেশি ভয় পাও। কেন ভেক্টর নিয়ে তোমরা ভয় পাও? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। বুঝতে হবে কেন তোমরা ভেক্টর নিয়ে কি করো, ভয় পাও। স্কুল ছোট থেকে তোমরা কিন্তু ভেক্টর পারো। আর যদি বলি ক্লাস শিশু থেকে তোমরা ভেক্টর পারো, তোমরা কিন্তু ক্লাস শিশু থেকে ভেক্টর পারো। তোমরা এখন বলবা স্যার কিভাবে ক্লাস শিশু থেকে ভেক্টর পারি? আপনি এটা কি বলতেছেন? দেখো কেন তোমরা, আমি বলতেছি ক্লাস শিশু থেকে ভেক্টর পারো। তোমার স্কুলে বলতো ডানে ঘোর, তুমি কি করতা? ডানে ঘুরে যেতা। বায়ে ঘোর, বায়ে ঘুরে যেতা। এই যে ডানে যে ঘুরতে বলতেছে এটা কিন্তু একটা ভেক্টর। সাইড আবার কেমন কথা, ডানে ঘুরতে বলতেছে একটা ভেক্টর। আচ্ছা, আমি যদি তোমাকে বলি তুমি ঘুরো, কোন দিকে বললাম? কোনো ডিরেকশন নাই, সেটা হচ্ছে একটা স্কেলার রাশি। তো যখন আমি একটা ডিরেকশনের কথা বলবো সেটা হবে কি, একটা ভেক্টর রাশি। কেন? ভেক্টর রাশি একটা মান আর দিক উভয় থাকবে। তাহলে যখন একটা ডিরেকশনের কথা বলবো সেটা হচ্ছে কি, ভেক্টর রাশি। আচ্ছা, আর ভেক্টর রাশি আরো কিছু উদাহরণ দেওয়া যায়। যেমন ধরো তুমি, এটা হচ্ছে থার্মোমিটার, বললাম থার্মোমিটারে কি হয়েছে, তাপমাত্রার পরিবর্তন ঘটছে। বলছি তোমাকে তাপমাত্রা পরিবর্তন, খেয়াল করবা, শুনো, তাপমাত্রা পরিবর্তন অর্থাৎ তাপমাত্রা কোন দিকে পরিবর্তন ঘটছে এটা কিন্তু তুমি জানো না, যে তাপমাত্রা কোন দিকে পরিবর্তন ঘটছে আসলে এটা কিন্তু তুমি কি জানো না। এটা কিন্তু না এক্সপ্লাস, যে তুমি উপরের দিকে বাড়ছে নাকি নিচের দিকে কমে গেছে এটা তুমি জানো না। এর কোনো দিক নাই, বলছে পরিবর্তন হচ্ছে, কোন দিকে আমি যেটা বলে দিই নাই। তাহলে এটা কি রাশি? একটা স্কয়ার রাশি। আর যদি বলি তাপমাত্রা বৃদ্ধি পাইছে, অর্থাৎ সেটা হয়ে যাবে কি, একটা ভেক্টর, অর্থাৎ বাড়ছে উপরের দিকে, এর উঠছে, অর্থাৎ এর রিডটা, এর মধ্যে যে পারতটা, সেই পারতটা কি করছে, উপরের দিকে উঠে গেছে, এই জন্য এটা কি হবে, একটা ভেক্টর রাশি হবে। ঠিক আছে, তো তোমরা যারা প্রথম দিকে আসো, তাহলে ভেক্টর রাশি আর স্কেলার রাশির মধ্যে কি পার্থক্য সেটা তোমরা কি করলা, বুঝে ফেললা। এখন আসবো আমরা কিছু ভেক্টরের সংজ্ঞা। তো ভেক্টর যখন সংজ্ঞা আসবে, প্রথম সংজ্ঞা হচ্ছে স্বাধীন ভেক্টর। প্রথম সংজ্ঞা কি দেখো, স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর সংজ্ঞা কি? স্বাধীন ভেক্টর সংজ্ঞা হচ্ছে যে ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় তা সুনির্দিষ্ট নয়। অর্থাৎ একটা ভেক্টর কোথা থেকে শুরু হবে সেটা সুনির্দিষ্ট নয়। এটা এই বিন্দু এখান থেকে শুরু হতে পারতো, এখান থেকেও শুরু হতে পারতো, এই বিন্দু এখান থেকেও শুরু হতে পারতো। অর্থাৎ যে ভেক্টরের পাদবিন্দু অর্থাৎ কোথা থেকে শুরু হবে সেটা সুনির্দিষ্ট নয়, সেটা হলো স্বাধীন ভেক্টর, অর্থাৎ স্বাধীন, মুক্ত। ঠিক আছে, তো স্বাধীন একটা ভালো উদাহরণ কি হতে পারে বলতো? তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে স্বাধীন একটা কি ভালো উদাহরণ হতে পারে? স্বাধীন কিন্তু একটা ভালো উদাহরণ হতে পারে সিঙ্গেল থাকা। যতদিন তুমি অবিবাহিত ততদিন কিন্তু তুমি স্বাধীন, বনে বাজারে জঙ্গলে হাটে মাঠে ঘাটে সব জায়গায় ঘুরতে পারো। যেই তুমি মনে করো বিবাহ জীবনে পা দিছো, বিবাহ জীবন খুব ভালো কাজ, খুবই ভালো কাজ, বিবাহ করা অনেক ভালো পবিত্র একটা জিনিস। তো যখন বিবাহ জীবনে পা দিছো তখন কি হয় বলতো? মনে করো তুমি যদি অফিস থেকে দেরি করে আসো জ্যামেও, এই তুমি কেন দেরি করে আসলাম, কোথায় গেছিলা, এত দেরি কেন হয়, স্বাধীন অফিস থাকো, আমি ঘুরতে যাও না, মার্কেটে যাও না, এই করো না ওই করো না, লাইগাই থাকবে। বাট বিয়ে করা খুব ভালো জিনিস। তোমরা যারা এখন বিয়ে করো নাই ভবিষ্যতে করো, এখন করো না, ঠিক আছে, ভবিষ্যতে করো, ভবিষ্যতে করলে আমাদের জানাই দিও। তো স্বাধীন ভেক্টর গেল, যে ভেক্টরে পাদবিন্দু সুস্পষ্ট নয় সেই ভেক্টর কি, স্বাধীন। ঠিক আছে, এখন দেখো এরপরে একটা কি ভেক্টর নিয়ে আলোচনা করি, সেই ভেক্টর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর।
দেখো এগুলো কিন্তু খুব মানে সিমিলার, খুব সিমিলার, এই জন্য পরপর আলোচনা করছে। স্বাধীন আর সীমাবদ্ধ ভেক্টরের মধ্যে মূল পার্থক্য কোথায়? সীমাবদ্ধ কথার মধ্যে বসেছে পায়ের মধ্যে বেরি পরাই দিছে, শিকল পরাই দিছে, তার মানে কি যার পাদবিন্দু সুস্পষ্ট, অর্থাৎ মনে করো এই পজিশন থেকে একটা ভেক্টর শুরু হবে, সেটা কি সীমাবদ্ধ ভেক্টর। অর্থাৎ যার পাদবিন্দু কি সুস্পষ্ট, সেটা কি সীমাবদ্ধ ভেক্টর। আবার সীমাবদ্ধ ভেক্টরকে আরেকভাবে বলা যায় অবস্থান ভেক্টর, কিন্তু একটা সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা অবস্থান ভেক্টর কি সেটা নিয়ে আমরা কি করতেছি, সামনে আলোচনায় আসতেছি, আমাদের একটু সাথে থাকো। এরপর দেখো আর কোন ভেক্টর নিয়ে আমরা আলোচনা করি, আরেকটা হচ্ছে সদৃশ ভেক্টর। সেটা কি সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর জিনিসটা কি, যেটা হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করে, কিন্তু তাদের মান কিন্তু সমান না, তাদের দিক এক কিন্তু তাদের মান সমান, অর্থাৎ তাদের দিকটা এক। এটা একটা ভেক্টর এ ভেক্টর, এটা একটা ভেক্টর বি ভেক্টর, তাদের মান কি আলাদা কিন্তু দিক এক। ও তোমাদের একটা জিনিস দেখানো হয় না, সেটা হচ্ছে ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়। ভালো জিনিস, ভেক্টরকে প্রকাশ করা হয় বড় হাতের এ, এর উপর একটা তীর চিহ্ন, আর এটা সাধারণত লেখা হয়, আর ছোট যে ভেক্টর সেটার উপর একটা কি দেওয়া হয়, ক্যাপ দেয়। এগুলো কি বলে একক ভেক্টর, যেগুলো ছোট হাতে লেখা সেটাকে কি বলে একক ভেক্টর। অনেক সময় এ কে নিচে একটা দাগ দিয়ে লেখা যায়, এর মাথার উপর একটা দাগ দিয়ে লেখা যায়, তা আমরা সবসময় কি করব, এর উপর তীর চিহ্ন দিয়ে লিখব ভেক্টর। আর যদি তোমাকে ভেক্টরের মান বের করতে বলে তখন তুমি কিভাবে করবা, এর উপরে একটা তীর চিহ্ন, দুই পাশে মডুলাস দাগ দিয়ে দিবা, সেটা কি হবে ভেক্টরের মানের রূপ নেবে। অথবা এইভাবেও লেখা যায়, শুধু এ লিখলেও সেটাকে কি বলে ভেক্টরের মান বলে। তো তোমরা বুঝলা যে ভেক্টর কিভাবে লিখতে হয়, ভেক্টর লিখতে হয় এর উপর একটা তীর চিহ্ন দিবা, আর যদি একক ভেক্টর লিখতে হয় তখন কি ছোট হাতের এ তার উপর একটা টুপি করে দিবা ক্যাপ। আর মানের সময় তোমরা কি করবা, এ ভেক্টর দিবা, দুপাশে দুটো মডুলাস দিবা, অথবা শুধু এ লিখবা, তাহলে তোমরা কি করবা এ ভেক্টর লেখা শিখে যাবা। তাহলে আমরা আলোচনা করে ফেলছি কি সদিশ ভেক্টর বন্ধু। এরপর আসবে কি ভেক্টর, এরপর আসবে বি সদিশ ভেক্টর, বি সদৃশ ভেক্টর। তাহলে এরপর আমরা আলোচনা করব বি সদিশ ভেক্টর। অর্থাৎ বি সদিশ ভেক্টরের মধ্যে কি আসবে, যাদের একই ভেক্টর কিন্তু তাদের দিক ভিন্ন, দুটি সমজাতীয় ভেক্টর কিন্তু তাদের কি ভিন্ন, দিক ভিন্ন, সেটা কি হবে বি সদিশ ভেক্টর। যেমন একটা একটা উল্টা, মনে করো এইটা এক পাশে, এর উল্টা দিকে আরেকটা, তাহলে কি হলো বি সদিশ ভেক্টর, তাদের দিকটা কি ভিন্ন। এবং ভেক্টর যদি দিক ভিন্ন হয়, অর্থাৎ একটা ভেক্টর যদি এই দিকে থাকে এ, এবং অপর ভেক্টর যদি তার উল্টা দিকে হয় সেটা হবে মাইনাসে। কেন মাইনাসে, তার দিকটা চেঞ্জ হয়েছে, এবং দিকটা চেঞ্জের কারণে তার এখানে মাইনাসটা বসে গেছে। অর্থাৎ কোন ভেক্টরকে যদি তোমার আগে মাইনাস দিয়ে বলে তুমি এই ভেক্টরকে প্রকাশ করো, তখন তার দিকটাকে শুধু তুমি উল্টাই দিবে। সব সেম, দেখো ভেক্টর দুটি সমান্তরাল কিন্তু তাদের দিক ভিন্ন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বি সদিশ ভেক্টর। তো আশা করি তুমি স্বাধীন ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর আর সদিশ ভেক্টর, বিসদিশ ভেক্টর কি বুঝতে পারছো। তো যদি বুঝতে পারো তুলে ফেলো ঝটপট। ঠিক আছে, আমরা নেক্সট পড়াতে আবার কি করব, ফিরে যাই। আচ্ছা, তো এরপর দেখো কি আসতেছে, এরপর আসতেছে কিন্তু সমান ভেক্টর। অর্থাৎ কি সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় তাদের, এবং দিকও যদি একই দিকে হয়, তাদের কি বলে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। সমান ভেক্টর অর্থাৎ যাদের মান এবং দিক দুইটাই সমান, তাদেরকে কি বলে সমান ভেক্টর। অর্থাৎ এ যদি একটা ভেক্টর এই পর্যন্ত হয়, বি হবে এই পর্যন্ত, এবং তাদের মান ও দিক উভয় সেম, সেটা কি কি বলবে সমান ভেক্টর। একবারই যে মানে সদিশ আর সমানের মধ্যে পার্থক্য কি, কি সদিশ হচ্ছে মান এক না দিক এক, সমানে কি মান দিক দুটোই এক। ঠিক আছে, এরপরে দেখো
এরপরে যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। একই কথা লিখতে পারি বিপরীত বিপরীত কি ভেক্টর। বিপরীত ভেক্টরে কি আসবে দেখো, বিপরীত ভেক্টরে কিন্তু সমান ভেক্টরের আবার উল্টা, এদের মান এক কিন্তু দিক ভিন্ন। অর্থাৎ ওই যে পড়ছি আমরা বি সদিশ ভেক্টর, ওই বি সদিশ ভেক্টরের মান সমান ছিল না, দিক ভিন্ন, এখানে দিকই ভিন্ন কিন্তু মান সমান। অর্থাৎ এ যদি হয় এই দিকে তাহলে এ হবে মাইনাস এ হবে এই দিকে, অর্থাৎ এটাকে একটা মাইনাস চিহ্ন বসে যাবে। ঠিক আছে, এটা কি হবে বিপরীত ভেক্টর। এখানে কিন্তু আমি বি লিখতে পারবো না। কেন স্যার বি লিখতে পারবো না? এর উল্টা, এর উল্টা অর্থাৎ মাইনাসে, মান সমান দিক ভিন্ন, তাহলে এর উল্টা মাইনাসে, এটাকে এ ভাবে লিখতে হবে মাইনাস। আমি চাইলে এখানে বি লিখতে পারবো না, কারণ ভেক্টরের নিয়ম হচ্ছে কোন ভেক্টরের দিক পরিবর্তন করে যদি বিপরীত মুখে করা হয় সেটা সেই ভেক্টরে মাইনাস সাইন বসে যায়। ঠিক আছে, তাহলে এতটুকু কি হবে তোমাদের মনে থাকবে। এরপর আসলে কি দেখো, সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর, তো সমরেখ ভেক্টর কি, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর পরস্পর সমান্তরালে থাকে তাকে কি বলে সমরেখ ভেক্টর। অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমান্তরালে থাকে একই সরলরেখা বরাবর তাহলে কি হবে সেটা সমরেখ ভেক্টর। তো সমরেখ ভেক্টরের উদাহরণ কি এইভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে, এরপর আসতেছে কি সমতলীয় ভেক্টর। খেয়াল করো, সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর মানে বুঝতেছো সমতলীয় অর্থাৎ সমান তলে থাকবে, প্রত্যেকটা ভেক্টর কি হবে সমান তলে থাকবে, সমান তলে থাকবে। অর্থাৎ এই একটা তল, মনে করে বোর্ডই একটা তল, বোর্ডই একটা তল, অর্থাৎ এই বোর্ডে যতগুলো ভেক্টর আমি আঁকছি সবগুলো সমতলীয় ভেক্টর। ঠিক আছে, যেমন এটা ধরো এ বি সি, এগুলো হচ্ছে সবই সমতলীয় ভেক্টর। ঠিক আছে, তোমরা চাইলে তুলে নিতে পারো, আর না চাইলে আমাদের যদি কোর্সে তোমরা অ্যাপ্লাই করো, আমাদের যে সায়েন্সের কোর্স আছে 4000 টাকার, কমার্স আছে 3200, আর আর্টস আছে 32 টাকার যে কোর্সগুলো আছে, তোমরা যে কোর্সগুলোতে অংশগ্রহণ করো তাহলে কি পাবা, প্রত্যেকটা চ্যাপ্টারের হ্যান্ড নোট পেয়ে যাবা এবং পিডিএফ কপি, এবং সাথে তোমাদের অ্যাডমিশনেও যেন প্রিপারেশন হয়ে যায় সেজন্য 2000 সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন ব্যাংক তোমাদের পিডিএফ কপি দেওয়া হবে। এবং মোট ক্লাস পাবো কতটা বলো তো, মোট ক্লাস পাবা সায়েন্সদেরও 300টা, কমার্স আর্টসদেরও 300 প্লাস ক্লাস পাবা। তাহলে এতগুলা কোর্স তোমার লুফে নিতে গেলে কি করতে হবে, দ্রুত মুঠোফোন পেজের সাথে, মুঠোফোন পার্সোনাল পেজের সাথে যোগাযোগ করতে হবে এবং আমাদের ফর্ম রেজিস্ট্রেশন করে টাকাটা পেমেন্ট করলে আমরা আমাদের লাইভ ক্লাস, প্রাইভেট যে ক্লাসগুলো সেগুলো তোমরা লাইভে করতে পারবে এবং সেখানে সবাই কিন্তু কোয়ালিফাইড টিচার। তাহলে এটা মনে রাখবা। তাহলে দ্রুত তুমি তোমার বন্ধুদের জানিয়ে দাও আর আমাদের কোর্সে কি করো, অংশগ্রহণ করো। এবং তোমাদের জন্য আরো অফার আছে। অফারটা কিরকম বলো তো, যদি তুমি তোমার 10 জন বন্ধুকে, খেয়াল রাখো, 10 জন বন্ধুকে যদি আমাদের এই কোর্সে ভর্তি করতে পারো তাহলে 4000 টাকা কোর্সটা তুমি পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে। তাহলে কি করবা, এখনই তুমি তোমার 10টা ফ্রেন্ডের সাথে কথা বলো এবং কথা বলে আমাদের পেজে জানিয়ে দাও টপ করে। তাহলে আমরা দেখে নিই কে সবার আগে আমাদের পেজে কি করতে পারে, জানাতে পারে যে ভাইয়া আমি আমার এই 10টা ফ্রেন্ডকে ম্যানেজ করছি। তাহলে তুমি কি পাবে, তুমি পাবে পুরো কোর্সটা একদম ফ্রিতে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা শেষ করলাম ভেক্টরের সংজ্ঞা। আরো আছে, আরেকটা ভেক্টর নিয়ে আমি একটু আলোচনা করব, সেটা হচ্ছে সরণ ভেক্টর। আরো অনেক সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো কি এখন গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, ওইগুলা আমি এখন একটা ক্লাস নিতেছি তোমাদের সবার জন্য, যেন তোমরা সবাই এখানে এই ক্লাস থেকে কি করতে পারো, দেখতে পারো। এবং আমাদের পরে যে ক্লাসগুলো নেওয়া হবে সেখানে বিস্তারিত কিন্তু প্রত্যেকটাতে আলোচনা করা হবে। এরপর আসছে কি ভেক্টর, দেখো সরণ ভেক্টর। সরণ কিন্তু একটা ভেক্টর। সরণ কি একটা ভেক্টর। কেন সরণ ভেক্টর? ডিসপ্লেসমেন্ট। সরণ একটা ভেক্টর কেন সেটা তোমরা যদি একটু দেখো, দেখো এ বিন্দু থেকে একটা গাড়ি যাত্রা শুরু করছে এবং সে বি বিন্দুতে এসে পৌঁছেছে। তো এ বিন্দু থেকে একটা গাড়ি কি করছে,
যাত্রা শুরু করে বি বিন্দুতে পৌঁছে গেছে। অর্থাৎ এ বিন্দু থেকে একটা যদি গাড়ি যাত্রা শুরু করে এবং বি বিন্দুতে পৌঁছায়, তাহলে এই যে সে যে দূরত্ব অতিক্রম করবে এই বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেটা কি তার দূরত্ব, অর্থাৎ এই যে দিক দিয়ে এসে গেল এতগুলো দিক, এটা হচ্ছে কি তার দূরত্ব ডি, ডিসটেন্স। কিন্তু সরণ ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর, কারণ হচ্ছে এর শুরু থেকে শেষ অবস্থানের দিকে যে সরলরেখার মতো দূরত্ব টানা হবে, সরলরেখা টানা হবে, সেটাই হবে কিটা সরণ। অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যে সমান সরলরেখা টানা হলো এটা হচ্ছে কি তার সরণ, অর্থাৎ কি ডিসপ্লেসমেন্ট। তাহলে সরণ কি একটা ভেক্টর। আচ্ছা, আর সরণ ভেক্টর কি? কোন বস্তুর অবস্থানের ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। অর্থাৎ কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। অর্থাৎ দেখো, মনে করো এটা এক্স অক্ষ আর এটা কি ওয়াই অক্ষ। মনে করো তুমি তোমার বন্ধুকে এই অবস্থানে দেখছো, প্রথমে তুমি তোমার বন্ধুকে কি করছো এই অবস্থানে দেখছো, এবং এরপরে এই অবস্থানে দেখছো বি, তাহলে সে কি করছে এটাকে বিতে সরে গেছে, তুমি আবার এখান থেকে একটা দূরত্ব টানলা বি। সরণটা কি বলতো? সরণটা হচ্ছে এই যে এতটুকু, এ থেকে বি তে পরিবর্তন হয়েছে, একে কি বলা হচ্ছে সরণ ভেক্টর। তাহলে যদি এইটাকে একটা ভেক্টর দিয়ে প্রকাশ করি, আমি মনে করি এটা হচ্ছে P1 ভেক্টর, এটা হচ্ছে 0 থেকে এর দিকে, আর এটা হচ্ছে P2, এটা একটা কি ভেক্টর, এটা হচ্ছে 0 থেকে বি এর দিকে। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি হবে বলতো সরণ ভেক্টরের? P2 মাইনাস কি P1। তাহলে এখানে কি লেখা যায় বলতো? ডেল পি দিয়ে আমি প্রকাশ করতে পারি, ডেল পি ভেক্টর। এটা হচ্ছে সরণ ভেক্টর, অর্থাৎ আদি থেকে শেষ অবস্থান দিকে, অর্থাৎ সে প্রথমে এ তে ছিল, পরে কি করছে বি তে চলে গেছে। এটা হচ্ছে কি তার সরণ ভেক্টর। তাহলে তোমরা বুঝতে পারলা যে সরণ কেন একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম সব ভেক্টরের সংজ্ঞাগুলো। সামনে তোমাদের যে ক্লাস নেওয়া হবে সেখানে ভেক্টরের যে সূত্রগুলো আছে, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামুদ্রিক সূত্র, সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করা হবে এবং কি করা হবে সাথে ম্যাথ সলভ করা হবে। ভেক্টরে এক্সক্লুসিভ ম্যাথ সলভ করতে আমাদের সাথেই থাকো। সবাইকে কি ধন্যবাদ। আর অবশ্যই তোমার 10 জন ফ্রেন্ডকে কি করবা ইনভাইট করে আমাদের কোর্স নেওয়ার জন্য রেফার করবা, এবং এই 10 জন বন্ধু যদি কোর্সে ভর্তি হয় তুমি পেয়ে যাচ্ছ কি ফুল কোর্স, সায়েন্সের ফুল একাডেমিক কোর্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টা, আইসিটি, বাংলা, আর কি তোমার কি বাকি থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টা, আর হচ্ছে কি আইসিটি, বাংলা 5টা। এই 5টা কোর্স কিসে পাচ্ছ তুমি? একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। ও ম্যাথ আছে সাথে 6টা, 6টা ক্লাস তুমি পাচ্ছ একবার ফ্রিতে। ক্লাস নেওয়া হবে 300টি লাইভ ক্লাস গুগল মিট আর জুমের মাধ্যমে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কপি, লেকচার শিট দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে, এবং সাথে থাকছে কি অ্যাডমিশনের প্রস্তুতির জন্য তোমাদের যখনই অ্যাডমিশন দাও 2022 সালে দিবা, সেই অ্যাডমিশনের জন্য প্রস্তুতি হিসাবে 2000 সাধারণ জ্ঞানের একটি সেট। তাহলে সবাইকে আজকের মতো ক্লাসে ধন্যবাদ।